হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ 2025। আজ দেখো 251 পাতা এই পেজ নাম্বারে তোমাদের যে 20 নম্বর স্কুলটা আছে এই স্কুলটা করাবো। এর আগে 1 থেকে 19 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজ 20 নম্বর স্কুল। এই স্কুলটা আমাদের শেষ স্কুল। তোমাদের দেখো আজকের ক্লাসটা দেওয়ার পর তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের বড় প্রশ্ন। এরপরে যে ক্লাসটা আসবে বড় প্রশ্নের ক্লাস চলে আসবে। তোমরা কমেন্ট করে জানাচ্ছ বড় প্রশ্নগুলো চাইছো, এখন দেখো বড় প্রশ্ন চলে আসবে। আজকের ক্লাসটার পরের ক্লাসটাই তোমাদের বড় প্রশ্নের ক্লাস হবে। তো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আমরা দেখে নেবো 1 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো এখানে আমাদের প্রশ্নটা বলছে শূন্য সংখ্যাটি, এই যে আমাদের শূন্য সংখ্যাটি আছে না, এটা কী ধরনের সংখ্যা? তাহলে শূন্য সংখ্যাটি হবে, দেখো ডি নম্বর অপশানটা অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা হবে না। শূন্য অমূলদ সংখ্যা হবে না। এখানে আরেকটা কথা বলবো, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যাও হবে না, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 এভাবে চলবে। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। অখণ্ড সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। আর শূন্যকে আমরা বাস্তব সংখ্যাও বলবো, অমূলদ সংখ্যা বলবো না, আর স্বাভাবিক সংখ্যাও বলবো না। আচ্ছা, তারপরে ডি নম্বর অপশানে পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 এর প্রশ্নটা আমাদের বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো 20% ছাড় দিয়ে আমাদের বিক্রি করেছে, আর বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য আমাদের বেরিয়ে আসবে। তাই দেখো এই অঙ্কটা আমরা করব। ছাড় দিয়েছে 20%, এই 20% ছাড় থেকে আমরা বলবো 100 টাকা ধার্য মূল্য হলে, তাই না? যেটা আমরা বলবো এখানে দেখো যে 100 টাকা ধার্য মূল্য, 100 টাকা ধার্য মূল্য হলে, মানে ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্য বলতে লিখিত মূল্য, কোনো জিনিসের দাম লিখে রেখেছে 100 টাকা, ছাড় দিয়েছে 20 টাকা, তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে 100 টাকা থেকে 20 টাকা বাদ, 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে দেখো তো কত হবে? 80 টাকা হয়ে যাবে না? 100 টাকা থেকে 20 টাকা ছাড় 80 টাকা। তাহলে এই যে আমাদের দেখো বিক্রয় মূল্য 80 টাকা। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, কথাটাকে ঘুরিয়ে বলো। তা আমরা বলবো 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান হয়ে যাবে কত? 100 টাকা। এই যে দেখো এই কথাটাকে আমরা ঘুরিয়ে বললাম। যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য বের করতে বলেছে, ধার্য মূল্য ডান দিকে রাখবো। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য, তাহলে এটা আমাদের 100/80 টাকা হয়ে যাবে। আর বিক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা, তাহলে 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 গুণিত 48। দেখো এটা সরল করো, 0 0 কেটে দাও, 8 6 48, আর 6 আর 10 গুণ করলে হয়ে যাবে আমাদের 60 টাকা। দেখো জিনিসের যে ধার্য মূল্য ছিল দ্রব্যটির, তাই না, মানে জ্যামিতি বাক্সের, এখানে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য আমরা পেয়ে গেলাম 60 টাকা। 60 টাকা দেখো এ নাম্বার অপশানটা মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এ নাম্বার অপশান 60 টাকা। পরের প্রশ্ন আমরা চলে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে করে দিয়েছি। কোথায় করেছি? তোমরা কোথায় যাবা আমি বলে দিচ্ছি, দেখো স্কুল নাম্বার বলে দিই। দেখো 7 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে 1 2 নম্বর যে প্রশ্নটা আছে, ওকে? দেখো এই অঙ্কগুলো মানে হুবহু একই অঙ্কগুলো যেগুলো কমন চলে আসছে রিপিট, তো সেই অঙ্কগুলো কিন্তু আমি যেহেতু আগের ক্লাসে করে দিয়েছি বলে তোমাদের বলে দিচ্ছি, আগের ক্লাসে তোমরা গিয়ে দেখে নিবা। কারণ একই অঙ্ক আমরা বারে করবো না, আর এতগুলো অঙ্ক আমাদের সমাধান করতে হয়, তার জন্য আমাদের একই রকম অঙ্কগুলো করা হয়ে গেছে বলে তোমাদের ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে আগের ক্লাসে গিয়ে তোমরা দেখতে পারবা, এই যে স্কুল নাম্বার আর আমি নাম্বারটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে, এই অবেদ থেকে এ ও পি এর মানটা বের করতে বলেছে। দেখো এটাকে তোমরা এইভাবে করো, দেখো বাম পক্ষে রেখে দাও যেটা আছে, বাম পক্ষে কোনো কিছু করো না, কিন্তু ডান পক্ষে গুণ করে নাও। এস স্কোয়ার মাইনাস এটা হবে এক্স মাইনাস 3x, আর মাইনাস মাইনাসে প্লাস 3a। দেখো রাশি গুণ যেভাবে করে সেভাবে কিন্তু গুণটা করে দিলাম। আচ্ছা,
বাঁ দিকেরটা আমি লিখে দিচ্ছি। আর এখানে এস স্কোয়ার, দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই মাইনাস এক্স, তাহলে এখানে আমরা মাইনাসটা নিলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে 3 আর এক্সটাকে এখানে রাখলাম, মানে মাইনাস এক্স কমন নিয়েছি, এক্সটা এখানে রাখলাম। ওকে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আমাদের 3a আছে। এবার দেখো, এবার আমরা কম্পেয়ার করব উভয় পক্ষে। দেখো এখানে এস স্কোয়ার মিলেছে, মাইনাস মাইনাস মিলেছে, এই যে এক্সট্রার সঙ্গে দেখো এক্সট্রাও মিলেছে, তাহলে পি এর জায়গায় কে আছে, মানে a প্লাস 3টা হবে পি, তাই না? তো আমরা দেখো এখানে এই যে a প্লাস 3 সমান সমান পি বলতে পারবো। ওকে, এবার লক্ষ্য করো এদিকে, এবার দেখো 3a সমান সমান এই যে 12 হবে, দেখো এর জায়গায় আমাদের 3a আছে, তাহলে 3a সমান সমান কত হয়ে যাবে আমাদের 12। তাহলে এখানে কাটাকাটি করো, 3 4 12, তাহলে এর মানটা দেখো আমরা 4 পেয়ে গেলাম। তাহলে যে পি সমান সমান a প্লাস 3 আছে, এর জায়গায় 4 বসে দাও, 4 প্লাস 3, তাহলে আমরা পি এর মানটা কত পেয়ে যাবো, 7 পেয়ে গেলাম। দেখো তাহলে আমাদের এ আর পি এর মান যে বের করতে বলেছিল, এ এর মান 4 আর পি এর মান 7, তো দেখো তো কত নম্বর অপশান মিলছে। তাহলে এখানে আমাদের এ এর মানটা 4 আর পি এর মানটা 7, অপশান যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখো তো আমাদের এই যে এ এর মানটা 4, এর মানটা 4, এই যে দেখো এর মানটা 4, পি এর মানটা 7, আমাদের কিন্তু এই নাম্বার অপশানটা মিলছে। 5 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে? চলো কোথায় করা আছে আমি বলে দিই। তোমরা চলে যাবা এর জন্যে 1 নম্বর স্কুলে চলে যাবা, 1 নম্বর স্কুলে দেখবা যে 1-এর 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, খুব ভালো প্রশ্ন আছে। আগের ক্লাসে কোথায় করা হয়েছে আমি বলে দিচ্ছি। দেখো স্কুল নাম্বার 4 নম্বর স্কুলে তোমরা যাবা, সেখানে দেখবা যে 1-এর 2 নম্বর যে প্রশ্নটা আছে, একই প্রশ্ন, হুবহু প্রশ্ন আছে, এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করছো স্যার অঙ্কগুলো ছাড়েন না, কিন্তু অঙ্কগুলো দেখো আমি এই জন্য ছেড়ে দিচ্ছি যে অঙ্কগুলো হয়ে গেছে, একই অঙ্ক বারবার করবো না, সময় লেগে যাবে, কারণ এত অঙ্ক করাতে হয়, আবার বড় প্রশ্ন তোমাদের করাতে হবে, বড় প্রশ্নগুলো চাইছো, তার জন্য একই অঙ্কগুলো আগের ক্লাসে করে দিয়েছি বলে তোমাদের আমি বলে দিচ্ছি যে আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা দেখে নিবা আগের ক্লাস থেকে। যারা দেখোনি তারা দেখবা, এবং যারা দেখেছো আবার যদি বুঝতে চাও তা তোমরা আগের ক্লাসে গিয়ে এই যে আমি স্কুল নাম্বার আর প্রশ্ন নাম্বারটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি এখানে, তোমাদের সুবিধা হবে। এই স্কুলে গিয়ে তোমরা দেখে নেবা, ঠিক আছে অ্যান্সারটা। আচ্ছা, তা আমরা চলে আসবো কত নাম্বার, 7 নম্বর প্রশ্নটা। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা তোমাদের বলবো, এই অঙ্কটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়েছে। তোমাদের যেতে হবে এই যে 4 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, 4 নম্বর স্কুলে দেখবা যে 1-এর 3 নম্বর প্রশ্নটা আছে, 1-এর 3-এর প্রশ্নটা। ওকে, আমরা 8 নম্বর প্রশ্নটা করব, এই অঙ্কটা তোমাদের করাবো। তবে 8-এর প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে আমাদের একটি ও পরিকেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ আছে। তাহলে আমরা একটা ত্রিভুজটা তৈরি করছি। দেখো তাহলে এই যে আমাদের একটা ত্রিভুজের নাম আমরা দিয়ে দেবো এ বি সি। এবার পরিকেন্দ্র বিশিষ্ট বলতে দেখো তা আমাদের পরিবৃত্ত তৈরি হবে, তাহলে এভাবে একটা তোমরা শীর্ষবিন্দুগুলি দ্বারা একটি পরিবৃত্ত তৈরি করে নেব। আচ্ছা এখানে আমরা পরিকেন্দ্র ও বিন্দুটা নিয়ে নিলাম এই জায়গায়। কোণগুলো দেখো তো দেওয়া আছে এবিসি, এবিসি মানে এই কোণটা দেওয়া আছে 72 ডিগ্রি, ঠিক আছে? এটা আছে আমাদের 72 ডিগ্রি। এসিবি, এসিবি এই কোণটা দেওয়া আছে 68 ডিগ্রি। তাহলে দেখো কোণ ওবিসি, আচ্ছা যাই হোক ওবিসি বের করতে বলেছি, আমরা ওবিসি কোণটা তৈরি করছি পরে। তার আগে দেখো তো ত্রিভুজের যখন দুটি কোণ জানা আছে, এই 3 নম্বর কোণটা পেয়ে যাবো না, এই কোণটা, তাহলে এই কোণটা পাওয়া যাবে 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফলটা বাদ দাও, এই দুটো কোণকে যদি যোগ করো তাহলে এই দুটো কোণের যোগফল তোমরা দেখো 140 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে? এই যে 72 ডিগ্রি আর 68 ডিগ্রি যোগ করে কত পাবা, 140 ডিগ্রি, এটা বিয়োগ করে তোমরা 40 ডিগ্রি পেয়ে যাবা, তাহলে এই কোণটা পেয়ে গেল 40 ডিগ্রি। এবার দেখো যেটা বের করতে বলেছে কোণ ওবিসি, মানে ওবিসি মানে এভাবে আমাদের যোগ করতে হবে, এই যে দেখো ওবিসি মানে এই কোণটা, ঠিক আছে? এই ধারের কোণটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে ওবিসি কোণটা কী করে পাবো, তার জন্য আমরা অঙ্কন করি একটু, এদিকে ওসিটা আমরা যোগ করে দিলাম। আচ্ছা এখন আমরা এই যে বিওসি কোণটা দেখতে পাচ্ছ না, এই বিওসি কোণটা আমরা বলতে পারবো। দেখো বিওসি কোণটা হবে, এই যে বিওসি কোণটা হয়, দেখো তোমাদের এখানে বুঝাই আমি একটা জিনিস, এটা ক্লাস 10-এর একটা ধর্ম আছে, উপপাদ্য আছে, যে বিসি চাপের উপর অবস্থিত, মানে একই চাপের উপর অবস্থিত
কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আছে। দেখো এই যে বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণটা আছে বিএসি। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মানে এই যদি 40 ডিগ্রি হয়, এটা হবে আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে কেন্দ্রস্থ কোণটা বিওসি, কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হয়ে যাবে বৃত্তস্থ কোণের বিএসি এর। বিএসি কোণের মানটা আমরা 40 ডিগ্রি পেয়ে গেছি, এটা গুণ করে পেয়ে যাবো 80 ডিগ্রি। এটা কিন্তু ক্লাস 10-এর এটা উপপাদ্য আছে, সেই ক্লাস 10-এর নিয়মে তোমাদের এটা আমি করালাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের 80 ডিগ্রি হয়ে গেছে। এখন দেখো আমাদের এই যে কোণটা বের করতে বলেছি, এটা আমরা কী করে পাবো? আমরা দেখো তো এই যে ওবি আর ওসি এই দুটো বাহু সমান হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাই এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে। ঠিক আছে, মানে এই কোণগুলো ধরো আমরা এক্স ধরে নিলাম, তাহলে এটাও আমাদের এই কোণটা আমাদের কত হবে? এক্স হয়ে যাবে, এক্স ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণ এক্স প্লাস 80 ডিগ্রি, এই যে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। এই যে দেখো এই যে আমাদের বিওসি ত্রিভুজটা আছে না, এটা এক্স ডিগ্রি, এটা এক্স, এই কোণটাকে এক্স ধরে নিলাম। দুটো কোণ যেহেতু সমান, একটা এক্স হলে আর একটা এক্স হবে, আর এটা 80 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা দেখালাম 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলে তো অ্যান্সারটা হয়ে যাবে আমাদের। এটা হবে 2x, এদিকে বিয়োগ করো, এটা 100 ডিগ্রি পেয়ে যাবো। 2 দিয়ে কাটাকাটি করো, 50 ডিগ্রি থেকে এক্সের মান 50 ডিগ্রি। তাহলে আমাদের যে বের করতে বলেছিল কোণ ওবিসি, আমাদের চেয়েছে কোণ ওবিসি, ওবিসি কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি পেয়ে গেলাম না, আমাদের সি নাম্বার অপশানটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 9 নম্বরের প্রশ্নে। সামুদ্রিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আঁকা যাবে না, দেখো কাকে আঁকা যাবে না? তো সামুদ্রিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে, রম্বসও আঁকা যাবে, কিন্তু একমাত্র ট্রাপিজিয়াম আঁকা যাবে না। আমাদের ডি নাম্বার অপশানটা আছে। তোমরা এটা দেখো, তোমাদের যে সম্পাদ্য চ্যাপ্টার আছে 13 নম্বর অধ্যায়, 14 নম্বর অধ্যায়, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে সামুদ্রিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, ত্রিভুজ অঙ্কন করা হয়, রম্বস অঙ্কন করা যায়, কিন্তু ট্রাপিজিয়াম অঙ্কন করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নটা। 10-এর প্রশ্নটা দেখো, এই 3টি বিন্দু একই সরলরেখা যদি থাকে তাহলে কে এর মান বের করতে বলেছে। মানে 3টি বিন্দু সমরেখ, তো 3টি বিন্দু যদি সমরেখ হয়ে যায় তাহলে আমরা কি করব? 3টি বিন্দু সমরেখ হলে পরে এই 3টি বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর ক্ষেত্রফলটা কী হবে? 0 হয়ে যাবে। এরকম আমরা অঙ্ক করেছি অনেকবার। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এখানে বের করতে হবে। তো এখানে তোমাদের করতে হবে কি, যে প্রথম বিন্দুটাকে তোমরা x1 y1 ধরে নেবা, তারপর এটাকে তোমরা x2 y2 ধরে নেবা, পরের বিন্দুটাকে ধরে নেবা x3 y3। ঠিক আছে, এভাবে বিন্দুগুলো ধরে নেবা, এই বিন্দুটা এটা, এই বিন্দু এটা, এই বিন্দু এটা। তারপর যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইন্টু মড x1 y2 মাইনাস y3 প্লাস x3, তাহলে এখানে x3 হবে না, এটা x2 হবে। এই যে x1 x2 এখানে হবে আমাদের y3 মাইনাস y1, তারপর x3 এখানে তোমরা দেবা y1 মাইনাস y2। এই সূত্রটা অনেকবার আমি বুঝিয়েছি তোমাদের। চলো মানগুলো বসাও। x1 দেখো, x1 হচ্ছে প্রথমটা 3। আচ্ছা y2 হচ্ছে দেখো এই যে y2 এখানে, তো y2 হবে কে, তাহলে y2 জায়গায় আমরা কে বসাবো? মাইনাস y3 যেটা শেষেরটা এটা 3, এটা হচ্ছে আমাদের y3। আচ্ছা, তাহলে এবার আমাদের আছে প্লাস x2 বলতে এই যে এটা মানে এই যে এটা 4, তাহলে এখানে আমরা 4 বসাবো। y3 শেষেরটা যে 3 মাইনাস y1 দেখো এই যে এখানে এটা 2 প্লাস এবার x3 দেখে নাও, x3 আমাদের 5। আচ্ছা y1 দেখো, y1 হচ্ছে আমাদের 2 মাইনাস y2 এই যে y2 আছে, তাহলে y2 হচ্ছে আমাদের কে, তাহলে এখানে আমরা কে বসাবো, এই যে আমাদের। তাহলে এখানে সরলটা করি আমরা, এটা গুণ করে নাও, 3k মাইনাস 9 হবে, এটা বিয়োগ করে 1 হয়ে যাবে, তাহলে এটা তোমরা 4-এ পেয়ে যাবা। এখানে 5 দিয়ে 10 মাইনাস 5k হাফ। আচ্ছা 3k, এটা দেখো 3k এদিকে মাইনাস 5k, তাহলে মাইনাস 2k পেয়ে যাবা। আচ্ছা এখানে মাইনাস 9 প্লাস 10,
তাহলে এটা হয়ে গেল আমাদের +1 এদিকে +4, তাহলে +5 হয়ে যাবে না? তা দেখো আমাদের যে সরলটা এভাবে দাঁড়াচ্ছে। এবার দেখো যেহেতু আমাদের বিন্দু তিনটি সমরেখা ছিল না, মানে একই সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্যের সঙ্গে সমান হয়ে যায়। এবার এদিকে যে শূন্য হয়ে যায়, তাহলে তোমরা দেখো এই যে মড আর হাফটা উঠাতে পারবা, -2k + 5 = 0, এই জিরোর জন্য এইভাবে হবে। আচ্ছা এখানে দেখো -2k সমান এদিকে -5 হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা k এর মানটা দেখো পেয়ে গেলাম 5/2। তা k এর মান 5/2, তো দেখো তো কত নম্বর অপশান? C নাম্বার অপশানটা মিলছে। এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখব। যে 11 নম্বর প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটাও কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। 11 নম্বর প্রশ্নটা তোমাদের কোথায় যেতে হবে চলো আমি বলে দিচ্ছি এখানে। তো তোমাদের চলে যাবা স্কুল নাম্বার 5 নাম্বার, স্কুলে যাবা, সেখানে দেখবা 1-এর 11 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে, সেখানেও কিন্তু 11 নম্বরই প্রশ্নটা 1-এর। আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা কি বলছে? এখানে রম্বসের বাহুদৈর্ঘ্য দেওয়া আছে, একটি কোণের মানও দেওয়া আছে, কত? একটি কোণের মানও দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি হলে রম্বসের আকারের ক্ষেত্রফল, রম্বসের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো রম্বসের ক্ষেত্রফল কী করে পাবো? ভালো অঙ্ক। আমরা প্রথমে একটা রম্বস তৈরি করি, ওকে। তাহলে এই যে আমাদের দেখো রম্বসের নাম দিব A B C D। আচ্ছা আমরা এখানে এক কাজ করি, AC কর্ণটা আমরা টেনে নিই। হ্যাঁ, এখানে দেখো কোণ আমাদের 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তো 60 ডিগ্রি কোণটা এটা হবে, এই কোণটা কিন্তু বড় হয়, এটা স্থূল কোণ হয়ে যাবে, আর এটা আমাদের সূক্ষ্ম কোণ, এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, আর AC কর্ণ আমরা টেনে নিচ্ছি, এই যে AC কর্ণ আমরা যোগ করে দিলাম। আর রম্বসের বাহু দৈর্ঘ্য 6 সেমি, এটা 6, এটা 6। আচ্ছা দেখো এই দুটো বাহু যখন আমাদের সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে পরে এই কোণ কী হবে? এই কোণ দুটো সমান হবে না, ঠিক আছে, ত্রিভুজের ধর্ম এটা। আচ্ছা তাহলে এই দুটো কোণ যখন সমান হয়ে গেছে, তাহলে এ যখন 60 ডিগ্রি আছে, তাহলে দুজনে মিলে কত হবে? দুজনে মিলে হবে 120 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। এ 60 ডিগ্রি, তাই দুজনে মিলে হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি 60 ডিগ্রি 180 ডিগ্রি। আচ্ছা এরা দুজনে মিলে যদি 120 ডিগ্রি হয়, আবার এরা সমান আছে, তাহলে কত ডিগ্রি করে হবে? দুজনে 60 ডিগ্রি করে হবে। এই দেখো 60 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি, 120 ডিগ্রি অর্ধেক 60 ডিগ্রি। তো দেখো তো ত্রিভুজটা আমরা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম না? কোনো ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয়ে যায়, তা ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়। আচ্ছা সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান 6 সেমি 6 সেমি, তাহলে দেখো তো এই যে AC কোণটা আমরা 6 সেমি পেয়ে গেলাম। তা ত্রিভুজটা যে সমবাহু ত্রিভুজ, এবার লক্ষ্য করো আমরা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দেখো এখানে তোমাদের আমি বলে রাখি যে এই যে রম্বসটা কি হয়, রম্বস কোনো রম্বসকে একটি কর্ণ সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে দেবে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। তা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাবা, মানে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, 6 স্কোয়ার, একে 2 দিয়ে গুণ করে দাও, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই ত্রিভুজ, দুটো সমান ত্রিভুজ, তাই না? 2 দিয়ে গুণ করলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাই এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 2 দিয়ে 4 কাটাকাটি করো। আচ্ছা √3/2 6 স্কোয়ার, এখানে তোমরা 36 করতে পারবা, 2 দিয়ে কাটাকাটি করো 18 চলে আসবে। তা দেখো তো 18√3, এই যে 18√3 বর্গ সেমি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা, 18√3 বর্গ সেমি। ডি নাম্বার অপশানটা মিলছে আমাদের। আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। বলছে একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতে যদি হয়, সমানুপাতে হবে কার সঙ্গে? তা দেখো একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হয়, এটা হবে কার সঙ্গে? এটা হবে এই যে দেখো ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে, এটা কিন্তু সি নাম্বার অপশানটা হবে, ওকে, ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে। দেখো আমি এটা তোমাদের এটা বই থেকে বলবো সি নাম্বার অপশানটা কী করে হয়। চলো আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি। পেজ নাম্বার আমরা চলে যাব 167 পাতায়। দেখো এই যে 167 পাতায় এখানে যেটা আমাদের বলেছি যে দেখো কী বলেছে প্রশ্নে, যে একটি আয়তলেখে
আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আমাদের আয়তলেখগুলো আছে দেখো, এই যে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার সঙ্গে সমানুপাতিক হবে? এই যে দেখো, এই যে পরিসংখ্যা আছে না, এটা হলো পরিসংখ্যা এগুলো। আচ্ছা, মানে পরিসংখ্যা যদি বেশি হয়, তাই না, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে। এই যে বেশি পরিসংখ্যাতে এই যে আয়তলেখের আয়তক্ষেত্রগুলো তৈরি হয়েছে, এগুলো কি ক্ষেত্রফলটা বেড়ে যাবে না? পরিসংখ্যা কম তার ক্ষেত্রফল কম, পরিসংখ্যা বেশি তার ক্ষেত্রফল বেশি। তাহলে এই যে ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে কী হবে? আমাদের সমানুপাতিক হবে। সি নম্বর অপশানটা। চলো এবার আমরা পরের প্রশ্নে দেখো। পরের প্রশ্নটা আমাদের 14 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো। আমাদের একটি শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত যখন শ্রেণীটির পরিসংখ্যা 7 দেওয়া আছে। আচ্ছা, পরিসংখ্যা ঘনত্ব আমরা কি জানি? পরিসংখ্যার ঘনত্ব আমরা জানি পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো আমাদের এখানে শ্রেণী দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো শ্রেণী দৈর্ঘ্য পাবা কী করে? এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, 105 থেকে 70 বিয়োগ করবা, ঠিক আছে। উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়, এটা বিয়োগ করে তোমরা 35 পেয়ে যাবে। এবার পরিসংখ্যা ঘনত্ব দেখো, পরিসংখ্যা ঘনত্ব পাওয়ার যেটা নিয়ম বললাম, যে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এই যে দেখো, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটাই হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব সেই শ্রেণীর। তো এটা কাটাকাটি করো, তো এটা পেয়ে যাবে 1/5, ঠিক আছে। তাহলে এটা যদি ভাগ করে নাও, তো এটা 0. পেয়ে যাবা? 0.2 পেয়ে যাবা। তবে ভাগটা এভাবে, এই যে 1/5 আছে না, এখানে তুমি যদি ভাগ করো 1কে 5 দিয়ে, তাহলে এখানে একটা ছোট সংখ্যা বলে দশমিক নিয়ে একটা শূন্য নিতে হয়, তবে 5 দিয়ে 10, আর দশমিকের বাদিকে একটা শূন্য নিতে হয়, 0.2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার 0.2। দেখো বি নম্বর অপশানটা মিলছে। এরপরে আমরা 2 প্রশ্নগুলো চলে আসবো। আচ্ছা, 2 প্রশ্নগুলো দেখো কি বলছে। দুটি অমূলদ সংখ্যার যোগফল কি কখনো মূলদ সংখ্যা হতে পারে? উত্তরের সমর্থনে উদাহরণ দাও। উদাহরণ চেয়েছে এখানে। তাহলে দুটি অমূলদ সংখ্যা আমরা যদি বলি মূলদ সংখ্যা হবে। ধরো একটি অমূলদ সংখ্যা আমরা নিলাম -√3, আর একটা নিলাম √3। এদের যোগ করো, -√3, ধরো -√3 + √3, ঠিক আছে। এতে যে যোগ করে দেখো, এটা তো কেটে যাচ্ছে, তাহলে শূন্য চলে আসলো না। তা শূন্য একটা কি? শূন্য একটি মূলদ সংখ্যা। তা এইভাবে কিন্তু তোমরা একটা উদাহরণ দিয়ে দিবা, ঠিক না। দুটি অমূলদ সংখ্যা নিলাম, এদের যোগ করলাম, তো কী পেয়ে গেলাম? মূলদ সংখ্যা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু হতে পারে কি বলেছে? এটা কিন্তু হতে পারে, এটা পারে। আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। এখানে দেখো 2-এর যে 2 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। তো কী বলছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতাকে উভয়কেই 25% ঠকায়। প্রকৃতপক্ষে এই ব্যবসায় শতকরা কত লাভ হয়? এরকম অঙ্ক আমরা করেছি, ঠিক আছে, কিন্তু ওখানে 5% ছিল, এখানে 25%। তা চলো আমি এটা তোমাদের করে দিয়ে দেবো। তবু বলে দিই এটা কোথায় পাবা তোমরা, ঠিক আছে। এটা তোমাদের আমি বলি, এটা 10 নম্বর স্কুলের 1-এর 2 নম্বর অঙ্কটা আছে। তাহলে আমি তোমাদের এখানে করেও দেখাবো, সেখানে ডিটেলসে করিয়েছি, এখানে তোমাদের একটু সংক্ষেপে করিয়ে দিই। দেখো, এখানে যখন জিনিসটা নিবে কারো কাছ থেকে, ক্রেতার কাছে যখন নিবে, তোর বেশি নিয়ে নিচ্ছে। 25% ঠকায় বলতে যেখানে পাওয়ার কথা 100, ঠিক আছে। তাহলে দেখো কত নিচ্ছে, ন্যায় কত? 100 নেওয়ার কথা, 25%, 25 বেশি নেয়, মানে 125 নিয়ে নিচ্ছে। এবার দেওয়ার সময় যখন বিক্রেতাকে দেবে, ওকে, তো দেওয়ার সময় যখন দিবে কত? দেওয়ার কথা 100, কিন্তু 25 কম দিচ্ছে, তাহলে 75 দিচ্ছে। তা এইভাবে লাভ কত হবে? এইভাবে লাভ হয়ে যাবে, দেখো 125 থেকে 75 বিয়োগ করো, তাহলে লাভ হয়ে যাবে কত? 25, ঠিক আছে। সরি, 25 হবে না, এটা বিয়োগ করলে দেখো, এটা যদি বিয়োগ করে না, এটা 50 পেয়ে যাবা। 125 থেকে 75 বিয়োগ করো, কত পাবা? 50। তা লাভ হবে 50। তাহলে আমাদের শতকরা এভাবে 25% যদি ঠকায় ক্রেতা বিক্রেতাকে, তাহলে প্রকৃতপক্ষে ওই ব্যবসায়ী শতকরা কত লাভ? শতকরা লাভটা হবে দেখো, এই যে লাভ বাই, ঠিক আছে, লাভ বাই, তোমরা এই যে দেখো, এই যে 75টা নিচেতে দেবা। এটা আমি এই স্কুলে 1-এর 2 যে অঙ্কটা করে দিয়েছি, সেখানে কিন্তু ডিটেলসে তোমাদের লিখে করিয়েছি, অঙ্কটা ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু আগের ক্লাসটা দেখতে পারো। তাহলে এখানে কী করবা? এই যে লাভ বাই এই যে 75 যেটা দেয়, দেওয়ার পরেই তো এভাবে দেখো, নেওয়ার সময় বেশি নিল, দেওয়ার সময় কম দিল, এই যে কম দেওয়ার পরই তারপর তো লাভটা হয়েছে, তার জন্য 75টা নিচে দিবা, আর 100 দিয়ে গুণ করে দিবা। এটা সরল করি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। তো দেখো, তো এখানে আমরা একটু কাটাকাটি করি, 25 3 75, 25 4 100,
তাহলে এখানে তোমরা দেখো 50 4 200 পেয়ে যাবা, এদিকে হয়ে যাবে 3। এটা ভাগ করে দাও, এটা যদি ভাগ করো তাহলে দেখো 6 বারে নাও, 6 বারে এটা হয়ে যাবে এখানে 18, এটা আমাদের নেমে যাবে 2 20, আবার 6 বারে নাও, আবার 18, আবার 2 নামবে, পূর্ণ সংখ্যা করে নাও। তাহলে এখানে দেখো 66 পূর্ণ 2/3%। এই যে দেখো ওই যে অসাধু ব্যবসায়ের যে ঠকিয়ে যে লাভটা করবে এতটা লাভ করবে, 66 পূর্ণ 2/3%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আছে, এই বহুপদীর সংখ্যামালাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগ না করে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে বাহ, দেখো আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করব এবং ভাগশেষটা বের করব। সেই নিয়মটা দেখো, সেই নিয়মটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যেটা আছে ভাজ্য, এটাকে তোমরা f(x) ধরে নেবা। তা f(x) কত আছে, 2a² প্লাস 3a প্লাস 5। আর এই যে ভাজক যেটা দিয়ে ভাগ করবে, এই ভাজকটাকে তোমরা 0 ধরে নেবা। 0 ধরে এখান থেকে এর মানটা বের করে নাও। তো এর মানটা এখানে 1/2 পেয়ে যাবা। এখন এর মানটা 1/2 বসিয়ে দাও। আচ্ছা, এখানে f(x) হবে না, একটু আমরা ভুল করেছি, এটা a করবা, যেহেতু a দিয়ে আছে না, x দিয়ে থাকলে পরে f(x) আর a দিয়ে আছে রাশিটা, তাহলে তোমরা এখানে f(a) করবা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এর জায়গায় 1/2 বসাবো। তাহলে এর জায়গায় 1/2, এখানে 1/2 তার স্কোয়ার, 3 গুণিত 1/2 প্লাস 5। সরল করো, 2 গুণিত এটা স্কোয়ারটা ভাঙালে 1/4 পাবা, প্লাস এটা 3/2 প্লাস 5, কাটাকাটি করে 2, তাহলে আমাদের 1/2 3/2 প্লাস 5, এটা ভগ্নাংশে যোগ করে নাও, 2 লসাগু। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এখানে 2 যে লসাগু আছে, তাহলে আমরা করব কি, এখানে 1 নেমে যাবে, এটা আমাদের 3 নেমে যাবে, এটা আমাদের 5 নেমে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যোগ করে নাও, এদিকে আমাদের কত 9। তো দেখো আমরা কিন্তু এটা সরল করে কত দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ভুল করেছি, এটা 5 দিয়ে 10 হয়ে যাবে না, সরি, এটা তো 5 আছেই, এই জায়গাটা 10 হবে, 10 হবে এটা, ঠিক আছে। তাহলে দেখো তো এবার কত আসছে, 10 4 14, 14/2 আসবে। এখানে আমরা 10 করতে হবে, গুণ করতে হবে যেহেতু একজন আছে, তাহলে এটা হবে কাটাকাটি করে 7। দেখো তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা 7 পেয়ে যাবো, এটাই কিন্তু ভাগশেষ। তো এটাই আমাদের করতে বলেছিল যে ভাগ না করে, ওকে, ভাগ না করে আমাদের এই যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখো আমরা ভাগশেষ দেখালাম, ঠিক আছে। এটা ভাগ কিন্তু করিনি, এটা ভাগশেষ উপপাদ্য নিয়মে আমরা ভাগশেষটা বের করে দেখালাম। তাহলে অ্যান্সার আমাদের 7। তারপরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্ন। তো 4-এর প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো 4-এর প্রশ্নটা বলছে এই যে আমাদের রাশিটা আছে, এই রাশিটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে বলেছে, মানে উৎপাদকের বিশ্লেষণ, সেটা আমাদের। চলো আমরা সহজে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে পারবো। তো দেখো তো a² আছে, এখানে গুণ করে দাও a দিয়ে, তাহলে তোমরা ap পাবা, প্লাস এটা a/p পাবা, প্লাস 1। এখন এই যে দুটো করে কমন নিয়ে নাও, এখানে a কমন যাবে, তাহলে এটা a প্লাস p পেয়ে যাবা। আর এখানে 1/p কমন নিয়ে নাও, এটা a প্লাস, দেখো এখানে p চলে আসবে, ঠিক আছে। p দেখো মানে 1/p, মানে এটা গুণ করলে পরে তোমরা কি 1-এ ফিরে পাবা, তাই তো। তাহলে 1/p কমন নিলে পরে এখানে 1/p চলে গেল, a থাকবে, আর এই যে 1 ছিল এখানে p থাকবে। কারণ দেখো মানে 1 দেখো 1 আছে তো, মানে 1/p কমন নিয়েছে, মানে নিচে কমন না গেলে নিচে বসিয়ে দাও। তো এটা যদি সরল করো উপরে উল্টে গিয়ে দেখো এটা p হয়ে যাবে আমাদের এই জিনিসটা। আর তোমরা যদি এটা গুণ করো তো 1/p গুণিত p, আবার 1 ফিরে চলে আসবে, তাহলে এটা কিন্তু হবে আমাদের। এখানে দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে a প্লাস p তোমরা কমন নিয়ে নাও, আর আমাদের a প্লাস 1/p এটা আমাদের পড়ে থেকে গেল। ওকে, তাহলে যে আমাদের বলেছিল দুটি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করো, এটাই তো আমাদের দেখো দুটি উৎপাদকের গুণফল আকার, আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। চলো আমি 5 নম্বর প্রশ্নটা তোমাদের পরে দেখাচ্ছি। তা দেখো 5-এর প্রশ্নটা আমাদের যে সমাধানটা হবে,
দেখো এখানে আমাদের আগে যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে আমরা প্রথমে কাজ করব। তা দেখো আমাদের আছে, আচ্ছা দেখো আগে আমরা ডান পক্ষটা আগে লিখলাম, ওয়াইয়ের পাওয়ারে এক্স আছে না, তারপরে এক্সের পাওয়ারে ওয়াই আছে, এইভাবে আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা যদি আমরা বের করি, মানে পাওয়ারটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে দেখো পাওয়ারটা ডান দিকে নিয়ে আসলে পাওয়ারটা 1/, নিচে নেমে যাবে, তাহলে এই যে ওয়াই আছে তাহলে y/x হয়ে যাবে না, এভাবে কিন্তু হয়ে যাবে কিন্তু পাওয়ারটা, মানে এই এক্স পাওয়ারটা ওয়াইয়ের যে পাওয়ারটা ছিল আমরা যদি এইদিকে নিয়ে চলে আসি ডান পক্ষে পাওয়ারে দিয়ে দিই, তাহলে এটা ওয়াইয়ের নিচে নেমে যাবে y/x, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে দেখো ওয়াইয়ের মানটা বের করে নিলাম। এখন আমরা করব কি, এই যে দেখো এই যে বাম পক্ষে চলে আসবো, আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ কত আছে, বাম পক্ষটা আছে x/y, আবার x/y, এই যে বাম পক্ষটা লিখলাম। এটাকে সরল করব, মান বসিয়ে সরল করব, ডান পক্ষে চলে আসবে। চলো দেখো সরলটা দেখো, এবার এখানে ওয়াইয়ের মান বের করে রেখেছি, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা আমরা পুট করে দেব। চলো পুট করি তো আমরা। আচ্ছা দেখো মানটা পুট করার আগে আমরা একটু কি করব, আগে আমরা একটু সরলটা আচ্ছা সরলটা না করে চলো মানটা আগে বসাই, তারপরে সরলটা করব। তাহলে দেখো এখানে আমাদের যেটা আছে, আচ্ছা চলো, আচ্ছা এখানে দেখো আরেকটা কাজ করি আমরা, এই যে এক্সের পাওয়ারে এই যে দেখো মানে এই পাওয়ারটা দুজনের উপরই বসবে, যেহেতু এখানে হোল পাওয়ার আছে, তাহলে এক্সের পাওয়ারে আমরা লিখতে পারবো x/y, আর ওয়াইয়ের পাওয়ারে লিখতে পারবো x/y, এভাবে একটু আমরা করে দিলাম। ওকে, আচ্ছা তারপরে দেখো এখন আমরা যেটা কী করব, এই যে এবার আমরা ওয়াইয়ের মানটা বসাবো। চলো ওয়াইয়ের মানটা বসাচ্ছি আমরা, যেখানে যেখানে ওয়াই আছে। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা বসাই, দেখো এই যে এক্সের পাওয়ারে x/y আছে না, দেখো এখানে আমরা কিন্তু ওয়াইয়ের জায়গায় বসাবো না, এই জায়গায় শুধু বসাবো, এটা কিন্তু একটু মনে রাখবা। এই যে ওয়াইটা আছে না, এখানে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দাও এক্সের পাওয়ারে y/x, শুধু এই জায়গায় বসাবা, এই জায়গায় কিন্তু বসাবো না, সব জায়গায় বসাবো না। ওকে, মানে মূল সংখ্যায় বসাচ্ছি, পাওয়ারে কিন্তু বসাচ্ছি না, পাওয়ারগুলো যেরকম আছে সেরকমই রেখে দিলাম। এই যে দেখো x/y আছে, আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। শুধু এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা আমরা পুট করে দিলাম। এবার সরল করো, উপরে এক্সের পাওয়ারে x/y আছে, আর এখানে দেখো আমাদের যে পাওয়ার পর পাওয়ার মানে এক্স আছে, পাওয়ার কত আছে y/x গুণিত x/y, এই যে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, এখানে y কেটে যাবে, x কেটে যাবে উপর নিচে। তাহলে আমাদের দেখো উপরে তো এক্সের পাওয়ারে x/y আছে, আর এখানে শুধু কিন্তু দেখো এক্স থেকে গেল, পাওয়ারগুলো তো কেটে গেছে। দেখো এক্সের পাওয়ারে কিছু নাই তো 1 আছে। এবার আমরা কি জানি যে মূল সংখ্যার সমান হলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যায়। তো একটা এক্স রেখে দেখো x/y আর 1টা বিয়োগ করো -1, দেখো এইভাবে আমরা পেয়ে গেলাম আমরা। তোমরা লক্ষ্য করো ডান পক্ষে কিন্তু এটাই আছে, এই যে দেখো ডান পক্ষে এক্সের পাওয়ারে x/y -1, দেখো আমাদের কিন্তু ডান পক্ষটা চলে আসলো। তো আমরা এখানে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড প্রুভড, আমরা প্রমাণটা করে দিলাম, খুব একটা ভালো প্রমাণ ছিল। আচ্ছা এবার দেখো 6 নম্বরের প্রশ্নটা। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, কোথায় তোমাদের যেতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই 6 নম্বর প্রশ্নের জন্য যেখানে যেতে হবে, আমি আগে স্কুল নাম্বার বলবো, স্কুল নাম্বার 9 নম্বর স্কুল, 9 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 2-এর যে 3 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, এটাও ভালো প্রশ্ন। আমরা কিন্তু আগের ক্লাসে তোমাদের এই 9 নম্বর যে ক্লাসটা দিয়েছিলাম, 9 নম্বর স্কুলে যে ক্লাসটা, সেখানে কিন্তু করে দিয়েছে অঙ্কটা। এবার 7 নম্বর অঙ্কটাও কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো তোমাদের যেতে হবে কোথায় আমি বলে দিচ্ছি, স্কুল নাম্বার 18 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 2-এর 8 নম্বর, ঠিক আছে, এই যে ক্লাসগুলো দেওয়া হয়েছে না, সেখানে কিন্তু অঙ্কগুলো করে দিয়েছি, খুব ভালো অঙ্ক। যে এই যে 6 নম্বর অঙ্কটা ভালো, 7 নম্বর এই অঙ্কটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নেবো আগের ক্লাসে, একই অঙ্ক হুবহু অঙ্ক, ঠিক আছে, যেহেতু করে দিয়েছি আগের ক্লাসগুলোতে, আমরা করাবো না, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে এবং বড় প্রশ্নগুলো তোমাদের দিতে হবে, বড় প্রশ্নগুলো চাইছো। ওকে, আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বরটা করাবো আমরা। দেখো 8 নম্বরটা বলছে ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ আছে, এর বাহু দৈর্ঘ্য একক বলে দিয়েছে, AD মধ্যমা, G ভরকেন্দ্র বলে দিয়েছে, AG এর মান বের করতে বলেছে এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে।
চলো এইচের মানও আমরা বের করবো, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করে নিই। দেখো সমবাহু ত্রিভুজ, এই যে চার তিনটি বাহু সমান সমবাহু ত্রিভুজটা এখানে আমাদের এবিসি আছে, এই যে এবিসি সমবাহু ত্রিভুজ, আর মধ্যমা এডি, এই যে আমাদের মধ্যমা ধর্ম ডিটা বিসি বড় মধ্যবিন্দু হয়, আর ভরকেন্দ্র এই জায়গায় হবে। তাহলে ভরকেন্দ্র ধর্ম মধ্যমার উপর যে ভরকেন্দ্রটা 2:1 অনুপাতে, ঠিক আছে, এই যে ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এখান থেকে এজির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এখানে এডি দেখো সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে। তা এডি মধ্যমা, যেটা আমাদের উচ্চতা, এডিকে আমরা মধ্যমা বলতে পারবো, উচ্চতা বলতে পারবো এবং লম্ব দৈর্ঘ্য বলতে পারবো, যেহেতু ত্রিভুজটা সমবাহু আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এডি পেয়ে গেলাম। তাহলে এডি থেকে এজি বের করে নেবো আমরা। আচ্ছা, এখানে তোমাদের একটা যেটা অন্তর্বৃত্ত, যেটা আমাদের কথা বলেছে না, এই যে অন্তর্বৃত্ত। আচ্ছা, অন্তর্বৃত্ত এভাবে তৈরি হবে, আমি অন্তর্বৃত্তটা তোমাদের একটু দেখাই। ঠিক আছে, এভাবে একটু তৈরি হবে অন্তর্বৃত্তটা, মানে আমাদের দেখো বাহুগুলোকে স্পর্শ করবে। আচ্ছা, এই যে অন্তর্বৃত্ত যেটা আছে, অন্তর্বৃত্তর যে ক্ষেত্রফল বের করতে বলেছে, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে জিডি আছে, তাহলে জিডি দৈর্ঘ্য বের করব। আমাদের কিন্তু এজির দৈর্ঘ্য বের করতে বলেছে, চলো এজির দৈর্ঘ্যটাকে বের করে দেখাই। এজি কত হবে দেখো, এজি দেখো 2 ভাগ এদিকে, তাহলে 2 আনুপাতিক যোগ, এই যে 2:1, মানে এখানে হয়ে যাবে 3 হয়ে যাবে, 2 আর 1 যোগ করে 3। আর এজিটা বের করছি এডি থেকে, তাহলে এডিটা কিন্তু পেয়ে গেছে এই যে আমাদের, এই যে √3a/2, তাই না? পুরো এডি থেকে এজি বের করছি, তাহলে এডিটার মানটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 2 কেটে দাও, উপরে √3a আছে আর নিচে 3 আছে। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, এই যে এজির মান বের করতে বলেছিল, এজির মান হচ্ছে এত। এটা কিন্তু একটা অ্যান্সার। এবারে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তার জন্য জিডি আমাদের এখানে ব্যাসার্ধ, দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জিডি, লক্ষ্য করো এটা কিন্তু আমাদের অন্তর্বৃত্তের কেন্দ্রবিন্দু হবে, ভরকেন্দ্রটাই ভরকেন্দ্রই হবে, এই যে ভরকেন্দ্র বিন্দুটা হবে অন্তর্বৃত্তের কেন্দ্রবিন্দু, এটা মনে রাখবা, এটা নিয়ম আছে। আচ্ছা, এখানে জিডি, চলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা জিডি, তাহলে জিডি আমরা কী করে পাবো, এই যে জিডি কিন্তু 1 আছে, তাহলে 1 অনুপাতের যোগফল মানে 3, 2 আর 1 যোগ করে 3। আর জিডি কী থেকে বের করছি, এডি থেকে, তাই না? এই যে এডির মধ্যে থেকে জিডি বের করছি, তাহলে এডির মানটা গুণ করে দাও, এই যে দেখো। তাহলে আমাদের এই যে আমাদের ব্যাসার্ধ যেটা পেলাম, এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, যেটা আর যদি ধরে নিই আমরা, তাহলে যে আর, তো এটা হবে √3a/ এটা 3 × 2, এভাবে আমরা রেখে দিলাম। আচ্ছা, এখন আমাদের অন্তর্বৃত্তের যে ক্ষেত্রফল বের করতে বলেছে, চলো অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করে দেখাই। বৃত্তের ক্ষেত্রফল πr², আর বলতে হচ্ছে এই যে আমাদের √3/3 × 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা চলো মান বসিয়ে দিই। আচ্ছা, এখানে পায়ের মান বসাচ্ছি না, পাই থাক, পাই আমরা অ্যান্সারে রেখে দিচ্ছি, আর এদের সরল করে নিই। আচ্ছা, √3² 3 হয়ে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, আর a², 3 স্কোয়ার 9 পাবা, আর 2 স্কোয়ার 4 পাবা। আচ্ছা, এখানে 3 3 9 আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে দেখো আমাদের উপরে পাই a², আর নিচে 3 4 12, দেখো পাই রেখে অ্যান্সারটা রাখলাম, পাই a²/12 বর্গ একক, এই যে আমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বর্গ একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই একটা অ্যান্সার, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে। এখানে দুটি বিন্দু দ্বয়ের সংযোজক রেখা x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা আমাদের বের করতে বলেছে, x অক্ষ দ্বারা, তাই না? তো চলো আমাদের আগে ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো প্রশ্নে যেভাবে বলেছে যে ছবিটা তৈরি করি, এই যে আমাদের y অক্ষ, x অক্ষ, তাহলে x অক্ষকে দেখো এই যে x অক্ষ দ্বারা আমাদের কি অনুপাতে হবে। তাহলে এইভাবে আমাদের এই যে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুটা, ধরো a বিন্দু, আমরা 4,3 নিয়ে নিলাম, আর এটা হচ্ছে ধরো b বিন্দু, এটা হচ্ছে আমাদের 5,-4, ওকে, এই যে আমাদের। তাহলে এইখানে আমাদের দেখো এই যে বিন্দুটা, এটা বিন্দুর নাম আমরা p দিয়ে দিলাম। কি অনুপাতে বিভক্ত হয়েছে, ধরে নিলাম যে m:n অনুপাতে বিভক্ত করেছে x অক্ষ দ্বারা এই দুটি বিন্দুর সংযোজক রেখাটা, ab রেখাটা।
তাহলে আমাদের এখানে কি করব, এখানে দেখো তো আমরা এই যে পি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের বলে দিই। পি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে কোনো মান পাওয়া যায় আর পরের মানটা কিন্তু 0 পাওয়া যায়। ওকে, তাহলে দেখো, তাহলে যে পি বিন্দুর স্থানাঙ্ক মানে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু যে ওয়াইয়ের স্থানাঙ্ক 0 হয়। তা আমরা কি করব, এই পি বিন্দুর আমরা তো পি বিন্দুটা বের করতে পারবো, যেহেতু পি বিন্দুটা m/n অনুপাতে বিভক্ত হচ্ছে। এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সেই পি বিন্দুর আমরা কোটি, যেটাকে ভুজ, এটা কোটি বলা হয়। এক্সের স্থানাঙ্ককে ভুজ বলা হয় আর ওয়াইয়ের স্থানাঙ্ককে কোটি বলা হয়। তাহলে পি বিন্দুর কোটিটা চলো আমরা বের করি এই নিয়মে। দেখো পি বিন্দুর কোটি আমরা লিখব পি বিন্দুর কোটি, এই যে কোটি মানে এই পার্টটা বের করছি, যেটা আমাদের 0 আছে, 0-র সঙ্গে সমান করতে পারবো। তো আগে আমরা কোটিটা বের করছি এই নিয়মে। নিয়মটা কি, দেখো m গুণিত ওয়াইয়ের পার্ট মানে m গুণিত -4 প্লাস আর n গুণিত ওয়াইয়ের পার্ট 3, তাহলে n গুণিত 3 আর নিচে এই যে অনুপাতের যোগফল মানে m প্লাস n, এটা হচ্ছে কোটি। পি বিন্দুর কোটি দেখো এভাবে পাওয়া যাবে। ওকে, আর এই কোটিটা 0, তাহলে এটা আমরা 0-এর সঙ্গে সমান করে দিতে পারবো। এখান থেকে সরল করে আমরা m/n এর মানটা পেয়ে যাব। তাহলে এটা তো আমাদের 0 হয়ে যাবে, তো এটা -4m প্লাস এটা প্লাস 3n 0। আচ্ছা -4m এটা আমাদের মাইনাস হয়ে যাবে 3n, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে তোমরা এটা m/n তোমরা 3/4 করতে পারবা। তা দেখো এটাকে তোমরা অতএব m/n কত হবে, এটা 3/4। দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে 3/4। এই যে আমাদের বলেছিল এই দুটি বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, এক্স অক্ষ দ্বারা 3/4 অনুপাতে বিভক্ত হয়। এই দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো 10 নম্বর প্রশ্নটা বলেছি, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধর দৈর্ঘ্য 8 মিটার আর অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধর দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফল, এই যে প্রথম বৃত্ত, এটা একটি বৃত্তটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। ঠিক আছে, সেই অন্য বৃত্তের ব্যাসার্ধটাই বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমরা ধরে নিব অন্য বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিই y একক। তো আমরা লিখব ধরি অন্য বৃত্তের ব্যাসার্ধকে আমরা y একক ধরে নিলাম। ওকে, এই যে অন্য বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম, y একক ধরে নিলাম। এবার অন্য বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, πy²। আচ্ছা তাহলে এই যে দেখো তার ক্ষেত্রফলটা, এই যে অন্য বৃত্তের ক্ষেত্রফলটা আমরা πy² সমান সমান হবে প্রথম বৃত্তের, এই যে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r আছে, তার ক্ষেত্রফল কত হবে πr²। তার প্রথম বৃত্তের ক্ষেত্রফলে x গুণ বলে দিয়েছে, মানে এর সঙ্গে x গুণ করে দাও, এটাই কিন্তু আমাদের শর্ত বলেছে। এখান থেকে y এর মানটা বের করতে হবে, অন্য বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো চলো এখানে পাই আমরা কেটে দিচ্ছি। তাহলে দেখো তো y² সমান সমান xr², তাহলে yটা হয়ে যাবে √xr²। যদি ব্যাসার্ধ এগুলো এখানে প্লাস মাইনাস হবে না, শুধু ধনাত্মক মানটাই নেওয়া হবে। তাহলে ওয়াইয়ের মানটা এটা পেয়ে যাবে, দেখো r² তো r বেরিয়ে আসবে আর এক্সটা √x রয়ে যাবে ভিতরে। দেখো এই যে অন্য বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম আর √x একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বলেছিল অন্য একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, সেটা হবে আমাদের এই যে r√x একক অ্যান্সার। আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো আমাদের কি বলেছে, ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা ছবিটা তৈরি করি। ছবিটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সহজ হয়ে যাবে করা। তাহলে আমাদের প্রথমে একটা সামান্তরিক তৈরি করতে হবে। এই যে আমাদের একটি সামান্তরিকের আমরা নাম দিয়ে দিই। চলো এখানে সামান্তরিকের নাম আমরা দিয়ে দিব, চলো AB। আচ্ছা এখানে সামান্তরিকের নাম কিন্তু দেওয়াই আছে ABCD, এই নামটাই আমরা দেব। তা আমরা নাম দিলাম
BCD, BD কর্ণ বলে দিয়েছে, এখানে BD কর্ণ আমরা যোগ করে দিলাম, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। A বিন্দু থেকে BD কোণের উপর লম্ব বলেছে, মানে A বিন্দু থেকে BD কোণের উপর লম্ব, ঠিক আছে, যেটা আমাদের এখানে আমরা এই যে P বিন্দুর লম্ব আছে এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে ABD ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, ত্রিভুজ ABD, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পেরে যাব। কি করে? দেখো এখানে লক্ষ্য করো, আমাদের এই যে দেখো এটা আমরা এই যে লম্ব দৈর্ঘ্যটাকে আমরা x ধরে নিলাম, আর BD তো জানাই আছে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লম্বটাকে উচ্চতা বলা হয়, এটা ভূমি ধরে নাও। তাহলে ABD, যে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা পাবা হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে আমাদের BD, আর উচ্চতা হচ্ছে আমাদের AP। তাহলে এখানে হাফ ইন্টু BD আমাদের কত? BD হচ্ছে 12 সেমি এই কর্ণটা, আর APকে আমরা ধরেছি x, তাই তো। আচ্ছা, লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে, এই x এর মানটা আমরা বের করব। তো এখানে কাটাকাটি করে নিই 6, তাহলে আমাদের 6x। তাহলে এই যে ABD ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 6x। দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা দেখো, কোনো সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটাকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে এখানে দেখো দ্বিগুণ করে দিলাম, এই যে ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এই ক্ষেত্রফলের দ্বিগুণ করলে দেখো পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল, তাই না। এই ক্ষেত্রফলটা পেয়েছিলাম কত? এই যে 6x। তাহলে এর কত হবে পুরোটা? তো এটা হয়ে যাবে আমাদের 6x, তাহলে এখানে লিখি আমরা 6x, এটা আমাদের 6x। তাহলে 6x 12x, এই যে দেখো 2 দিয়ে গুণ করে দিলাম। আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 96 বর্গ সেমি, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো x এর মানটা পেয়ে যাবো, কাটাকাটি করো, 2 4 8, 2 8 16, 6 6 8 48। তাহলে দেখো x এর মানটা আমরা কত পেয়ে গেলাম? x এর মানটা কিন্তু 8 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে AP লম্বের দৈর্ঘ্য যে বের করতে বলেছিল, আমরা কত পেলাম? 8 সেমি পেয়ে গেলাম, 8 সেমি। চলে আসবে আমরা 12 নম্বর প্রশ্নে। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, ঊর্ধ্ব সীমানা দেওয়া আছে, নিম্ন সীমানা বের করতে বলেছে। নিম্ন সীমানাটাকে আমরা প্রথমে x ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, এই যে ঊর্ধ্ব সীমা মানে নিম্ন আর ঊর্ধ্ব, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মধ্যমান পেয়ে যাব, মধ্যবিন্দু। এই যে মধ্যবিন্দু আবার দেওয়া আছে, ঠিক আছে। 2 2 কেটে দাও, এখান থেকে x এর মানটা বের করে নাও। তাহলে x সমান হয়ে যাবে m-4u, এটাই আমাদের শ্রেণীটির নিম্ন সীমা। তাহলে এই যে x এর মানটা যেটা পাবা, এই যে m-4u, ঠিক আছে, শ্রেণীটির নিম্ন সীমানার মানটি হবে m-4u। আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। দেখো 13 নম্বর প্রশ্নটা আমাদের ভালো একটা প্রশ্ন বলেছে। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, উপরে তথ্যের বৃহত্তম সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত, ঠিক আছে। তাহলে এই একটা ছক তৈরি করতে হবে। তার জন্য দেখো এভাবে করে, এই যে দেখো এভাবে করে তোমরা একটা ছক তৈরি করবা। প্রথমে আমরা এখানে শ্রেণীগুলো দিব, শ্রেণী আমরা দিলাম, ওকে। আর এখানে তোমরা লিখবা বৃহত্তর সূচক, যেটা আমাদের বলেছে, দেখো বৃহত্তর সূচক। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ওকে। তো দেখো এখানে কিভাবে করবা, খুবই ভালো প্রশ্ন। তো এখানে যে আমাদের তালিকাটা তৈরি হবে, তো এখানে শেষেটা লক্ষ্য করো, দেখো কত আছে? 50 থেকে 60 আছে না। তাহলে আমরা এখানে দেখো যদি বলি 60 বা 60 এর বেশি, 60 বা 60 এর বেশি, তাহলে 60 বা 60 এর বেশি কিন্তু নাই। দেখো 50 থেকে 60 মধ্যে 40 আছে পরিসংখ্যা, কিন্তু 60 এর বেশি বলে কিছু আছে? নাই, কিছু নাই, তো শূন্য আছে। এই যে দেখো এবার একটা ঘর পেয়ে গেলাম আমরা। তারপরে দেখো এই যে 50 আছে না, 50টাকে নাও, তখন লিখবো এবার 50 বা 50 এর বেশি,
ঠিক আছে। তা দেখো 50 বা 50-এর বেশি কত আছে দেখো তো, 50 বা 50-এর বেশি পরিসংখ্যাটা 40 আছে না, তাহলে এখানে আমরা 40 দিতে পারবো। দেখো এই যে আমাদের বৃহত্তর কর্মযৌগিক পরিসংখ্যাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 50-এর নিচে কে আছে 40, তাহলে এখানে তোমরা লিখবা 40 বা 40-এর বেশি, এর বেশি। তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে 40 বা 40-এর বেশি বলেছে, তো এই যে 40 বা 40-এর বেশি, তাহলে এখানে আমাদের এই যে এটা তো আছেই, এই 40টা তো আছেই এখানে, এই 40টা এখানে থাকবে, তার সঙ্গে এই 70টা যোগ হবে। এই 40টা আছে দেখো, 40 বা 40-এর বেশি এখান থেকে এইদিকে চলে আসছে না, তাহলে 40টা 70টা যোগ করে হবে আমাদের, তা 40 70 যোগ করে পেয়ে যাব আমরা বৃহত্তর সূচক কর্মযৌগিক পরিসংখ্যাটা পেয়ে যাব। তার কত হবে যোগ করে, এটা পেয়ে যাবা 110 পেয়ে যাবা, এটা একটা পেয়ে গেলাম। তারপরে দেখো 30 বা 30-এর বেশি নাও, এভাবে পর চলে আসবে 30 বা 30-এর বেশি। তাহলে দেখো তো এখানে 30 বা 30-এর বেশি, তাহলে লক্ষ্য করো এই যে 30 এই যে আছে না 30 বা 30-এর বেশি, তাহলে কত আছে দেখো, এই যে 70 আর 40-এর যোগফলটা যে 110 আছে, এরা তো আছেই দুজন, প্লাস এর সঙ্গে 50টা যোগ হয়ে যাবে, এই যে 50টা যোগ করে নেবা, যোগ করে কত হবে, যোগ করে হয়ে যাবে 160, তাই না? এতগুলো হবে দেখো, এই যে 30 বা 30-এর বেশি সবগুলো নিয়ে হবে, এই যে সবগুলো নিয়ে, আচ্ছা এটা একটা হয়ে গেল আমাদের। তারপরে আছে দেখো 20 বা 20-এর বেশি, 20 বা 20-এর বেশি, ঠিক আছে। তাহলে 20 বা 20-এর যদি বেশি বলি আমরা, তা দেখো কত, এই যে 160টা তো হবেই আমাদের, 160টা হবে, তার সঙ্গে আবার 40টা যোগ হয়ে যাবে, এই যে 40 আছে এদিকে তো 160 আর 40, তো এটা আমরা 40 যোগ করে নেব, এটা যোগ করে কত পেয়ে যাবা, এটা 200 পেয়ে যাবা। আর একটা করে হবে দেখো শেষে 10 আছে, তাহলে তোমরা এখানে লিখবা 10 বা 10-এর বেশি, তাহলে এখানে 200 পেয়েছ, এই যে এদিকে তো পুরো 200 পেয়েছ, তার সঙ্গে কত যোগ হয়ে যাবে 80টা, এই যে 80 আছে এখানে, তো এটা যোগ করে পেয়ে যাবা 280 পেয়ে যাবা। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু তৈরি হয়েছে এই যে তথ্যের বৃহত্তম সূচক কর্মযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা প্রস্তুত করে দিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। এভাবে তোমাদের করতে হবে, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন যেটা বলেছি এর পরবর্তী ক্লাসটাই বড় প্রশ্নের ক্লাস চলে আসছে তোমাদের, একদম আমাদের কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোর সবগুলো স্কুল আমরা দিয়ে দিলাম, প্রত্যেকটা স্কুল দেওয়া হয়ে গেল। আর এরপরই এখন বড় প্রশ্ন তোমরা খুব চেয়েছো, কমেন্ট এসেছে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি বড় প্রশ্নের ক্লাস বলেছি যে নিয়ে আসবো, যেটা তোমাদের জানিয়েছিলাম। এখন যে পরের ক্লাসটা তোমাদের বড় প্রশ্নের ক্লাস চলে আসবে, খুব তাড়াতাড়ি বড় প্রশ্নের ক্লাস চলে আসবে। তোমাদের যে ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, তাহলে পরের ক্লাস আসছে। তোমরা সবাই ভালো থাকো।